প্রিয় দর্শক, টিএসএল অরিজিনাল পডকাস্টে আপনাদেরকে স্বাগত। আজকে আপনাদের সাথে আমাদের অতিথি হচ্ছে ডাক্তার রাইট রেদওয়ান। যিনি ডাক্তার হলেও আমাদের কাছে পরিচিত একজন ভূপর্যটক হিসেবে। এ পর্যন্ত উনি প্রায় 128টি দেশ ঘুরেছেন। এছাড়া আজকে আমার কো-হোস্ট হিসেবে আছেন সোহান। জি, আসসালামু আলাইকুম। আমি সোহান আছি আপনাদের সাথে। আমাদের গেস্টের সাথে আজকে আমরা বা বেশিরভাগ আলোচনাই করব হচ্ছে তার ঘোরাঘুরি নিয়ে। তার প্রফেশনের চেয়ে বেশি হচ্ছে আমরা আজকে তার আ যেটা শখের বিষয় বা যেটাতে তিনি খুব স্বাচ্ছন্দ্য অনুভব করেন সেই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব। তো আ ভাইয়া যদি আ আপনি আমাদের মানে আপনার ইচ্ছার ব্যাপারটা আগে বলেন যে কিভাবে আপনার ইচ্ছাটা শুরু হইলো? আচ্ছা, ইচ্ছাটা অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং। মানে ২ ভাবে। আ টু বি ফেয়ার, এক হচ্ছে কিছুটা ফ্যামিলি থেকে। আমার বাবা-মাও খুব ভ্রমণপ্রিয় ছিল। এবং আচ্ছা। আ আমার মানে ফ্যামিলির সাথেই প্রায় ১০ টা দেশ ঘোরা হয়ে গেছিল। প্রায় 2013-14 ওরকম টাইম পর্যন্ত। এরপর যেটা হয়, আমি পড়াশোনার জন্য ইউকে আসি ২০১১ সালে। আর ২০১৬ সালে আই থিংক 4th ইয়ারের শেষের দিকে আমি যখন এমবিবিএস করছিলাম। 4th ইয়ারটা এটা যে কেউ মেডিকেলে গেলে বলবে যে ফাইনাল ইয়ারে কিছুটা আলো দেখা যায়। মানে এক হচ্ছে ডিগ্রিটা তো অনেক লম্বা, ৫ বছরের ডিগ্রি। মানে এটা খুব 4th ইয়ারটা আসলে খুব কষ্টকর লাগে। ওই টাইমটাতে মানে অন্যান্য ফ্রেন্ড যারা নন মেডিকেল ফ্রেন্ড তারা আস্তে, আস্তে পাস করা শুরু করে দেয়। তারা চাকরিতে চলে যাচ্ছে। আমরা তখনও কষ্ট করে পড়ালেখা করতেছি। তাও বেশ কষ্টকর একটা ইয়ার ওভারঅল। 4th ইয়ারটা ইউজুয়ালি খুব কষ্টকর হয়। অনেক মানে চাপ ছিল। সো তখনই আমার মনে হলো যে এবং তখন একটা ছোটখাটো মানে আমি কিছু রাইটিং করতাম। যেখান থেকে কিছুটা ইনকাম আসতো আমার। সো ওটার যে একটা ইনকাম আমার সেভিংস হচ্ছিল, এটা চিন্তা করলাম এটা নিয়ে কিছু একটু ঘোরাঘুরি করা দরকার। এবং অনেক প্রায় ততদিনে প্রায় ৪ বছর আমি ইংল্যান্ডে থাকা হয়ে গেছে, কিন্তু আর কখনো ইউরোপিয়ান ইউনিয়ন দেখা হয়নি। এবং ব্রেক্সিটের কথাবার্তা আসতেছিল, তখন মনে হচ্ছিল আচ্ছা এটা এখন কি হয়? দেখা যাক তাইলে একটু ঘুরে আসি। যদিও মানে ভিসা এমনিতেও লাগতো। যেহেতু ইউকে কখনো সেনজেন ভিসা রুলস এ কখনো যায়নি। So তখনই আসলে শুরু। এবং ২০১৬ সালে আমার ফার্স্ট এর আগে একবার সোলো ট্রিপ আমি করছিলাম মালয়েশিয়াতে 2014 এ। বাট ১৬ তে অ্যাকচুয়ালি আমার ফার্স্ট সোলো ট্রিপ হয় টু ইউরোপ। জার্মানি, চেক রিপাবলিক, হাঙ্গেরি, ইটালি এবং স্লোভেনিয়া আমার যতদূর মনে পড়ে আমি গেছিলাম। তো ওখানে আসলে শুরু। টাইমটা খুব ইন্টারেস্টিং ছিল। মানে পলিটিক্যালি খুব চার্জড একটা টাইম। 2016 আপনাদের যদি মনে থাকে তখন ছিল মানে রেফিউজি ক্রাইসিস চলতেছে ইউরোপে। অন ওয়ান সাইড। অন দি আদার সাইড ইরাক, সিরিয়াতে একটা আইসিস এর উত্থান এবং এর মিলায় মানে ওভারঅল খুব থমথমে একটা পরিবেশ। সো এই কালারের একজন লোক ঘোরাঘুরি করতেছে, এটা আসলে তখনও একটু অড ছিল। এবং দ্য এক্সপেরিয়েন্স ওয়াজ কোয়াইট টেন্টেড। দেখা যেত যে সাধারণ মানুষ, আমার এখনো মানে কয়েকটা এক্সাম্পল। একটা স্লোভেনিয়াতে আমার মনে আছে, হাঙ্গেরি থেকে স্লোভেনিয়া ট্রেনে যাচ্ছিলাম। এটা সেনজেন রিজন, এখানে কিন্তু কোনো বর্ডার থাকার কথা না। কিন্তু এসে দেখা গেল যে আমার ব্যাগ চেক করা হলো এবং ব্যাগ চেক করার পর একটা পর্যায়ে বলে যে ডু ইউ জাস্ট হ্যাভ ক্লোথস? আমি কাপড় ছাড়া আর কি নিয়ে ঘুরবো? কিন্তু তাও তাদের ওই একটা আইডিয়া ওখান থেকে ছিল যে মানে হয়তো অন্য কিছু আছে। চেক রিপাবলিকে একদম জাস্ট রাস্তা দিয়ে হাঁটতেছি, হঠাৎ করে একটা পুলিশ কার এসে জাস্ট থামাইলো, থামায় বললো তোমার পাসপোর্ট দাও, তুমি কে, কি করছো, কেন আছে। স্লোভেনিয়া থেকে ইটালি যাওয়ার সময় এরকম ৫ জন পুলিশ অফিসার, মানে পুরো ট্রেনের ৩০, ৪০ জন, ৫০ জন প্যাসেঞ্জারের মধ্যে একজনকে শুধু থামানো হলো বিকজ আমার কালারটা ভিন্ন ছিল। সো এই গুলোতে আমার তখন মনে ছিল মানে, এবং জিনিসটা কিছুটা একটু রেবেলিয়াস নেচার থেকে মনে হলো আচ্ছা ওরা ঝামেলা করবে, আমি দিলে আমি আরো বেশি করে আসবো। সো এখান থেকে আসলে শুরু। এবং একটা পর্যায়ে গিয়ে আম এটা আমি এনজয় করা শুরু করি এবং তার পরের বছর যখন মেডিকেল কলেজ শেষ করি তখন একটা টাইম নিয়ে সাউথ আমেরিকা গিয়ে একটা ট্রিপ দিয়েছিলাম। এবং টু বি ফেয়ার আমি বলবো ২০১৭ সেই সাউথ আমেরিকা ট্রিপটা আসলে সবকিছু মানে খুলে দিল যে দেয়ার ইজ আ ওয়ার্ল্ড বিয়ন্ড ইউরোপ, মানে বিয়ন্ড যেটা আমরা সবসময় নর্থ আমেরিকা বা ইউরোপিয়া বা অস্ট্রেলিয়া যে একটা গণ্ডির মধ্যে আমরা দেখি ট্যুরিজমকে, এর বিয়ন্ড যে একটা দেয়ার ইজ আ ওয়ার্ল্ড বিয়ন্ড দ্যাট। এটাই ছিল আসলে আমার মেইন ফাইন্ডিং টু বি ফেয়ার। এবং ওখান থেকে আসলে শুরু এবং আই হ্যাভেন্ট লুকড ব্যাক সিন্স। এই তাহলে এই ট্যুরটাকে আমরা বলতে পারি যে এই ট্যুরটাকে আপনাকে হচ্ছে ট্রাভেলার হিসেবে মানে আহ, ভালোবাসার জায়গাটা ক্রিয়েট করে দিয়েছিল, যাতে পরবর্তী ট্যুরগুলো আপনি ওইভাবেই প্ল্যান করে এক্সিকিউশনে চলে গেলেন। হ্যাঁ, সাউথ আমেরিকার ট্যুরটা 100% উড বি যে যেটা আমাকে অ্যাকচুয়ালি মানে একটা ট্রাভেলারে মানে পরিণত করে বলা যেতে পারে। ইউরোপের ট্যুর গুলো মজা ছিল, আই এম নট গোয়িং টু ডিনাই। মানে ইউরোপের মানে ততদিন ইউরোপও অত বেশি করি না, পরে ইউরোপও আরো বেশি ঘোরা হয়। কিন্তু
ইউরোপিয়ান ট্যুর গুলা কিছুটা ইন্টারেস্ট জাগানো, কিন্তু ওরকম মানে ওয়াইল্ড ট্রাভেলিং যেটা, এটা আসলে সাউথ আমেরিকার ওই ট্রিপটা থেকে শুরু। আপনি আমি একটু 2016 এর কথা বলছিলেন। আমি যদি যতটুকু মনে পড়ে যে সোশ্যাল মিডিয়া আসার পরে এখনকার মানুষজনের মধ্যে ট্রাভেলের ব্যাপারটা একটু বেশি মানে মনে হচ্ছে যে যেতেই হবে, ছবি দিতে হবে সোশ্যাল মিডিয়াতে, এরকম একটা প্রেশার থাকে। তো এই ব্যাপারটাকে আপনি হুম। কিভাবে দেখেন? এটা আসলে ইটস এ ভেরি স্যাড। 16 এ তখনও মানে ট্রাভেল সোশ্যাল মিডিয়া ওভাবে আসেনি। মানে এখন যে ট্রাভেল ব্লগার বা ট্রাভেল ইউটিউবার যেভাবে ছড়ায় ছিটায় গেছে, তখন এত ছিল না। হুম, তখন আমার মনে আছে, কারণ আমি যেহেতু রিসার্চ করতাম ফর ডেস্টিনেশনস, ইউটিউবের চেয়ে তখন ব্লগ পাওয়া যেত বেশি। তখনও মানুষ আচ্ছা লিখালিখি করতে বেশি এবং পড়তে বেশি। সো ব্লগ ওয়াজ মোর, এবং বাংলাদেশে অ্যাকচুয়ালি টু বি ফেয়ার মানে ব্লগিং ওয়াজ মোর দেন ভ্লগিং, তাই না? মানে ওই সময় সাবমারিন ব্লগ ছিল বা অন্যান্য যে ব্লগিং প্ল্যাটফর্ম গুলো ছিল। সো ব্লগিং ওয়াজ মোর অফ আ বিগার থিং ওই সময়। সো তখন আসলে অত প্রেশার ছিল না, বাট উইথ টাইম ইটস ইনক্রিজিং, এবং এখন তো এটা খুব একটা প্রেশার, মানে অলমোস্ট একটা কম্পিটিশনের মতো হয়ে হ্যাঁ, গেছে জিনিসটা, এই উইচ জিনিসটা ইজ আমরা এখন ফিল করি যে দেখতেছি যে মানুষ মানে সোশ্যাল প্রেশারে পড়ে ঘুরতে যাচ্ছে। এটা আসলে যেটা বললাম, যেটা অ্যাকচুয়ালি ভেরি স্যাড। মানে ট্রাভেল হচ্ছে আমাদের একটা এনজয়েবল একটা জিনিস। এই জন্যই আপনাকে এটা ওই কোনো টাইমটার কথা বলতেছিলাম যে 2016 তে এই ব্যাপারটা ছিল না। তো আপনি তখন থেকেই ঘোরাঘুরির প্রেমে পড়ে গেছেন। তো তার মানে হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে আপনি আপনার মতো করেই ডিজাইন করতেন যে না আমি আমার জন্য ঘুরবো। তো এক্সাক্টলি, এক্সাক্টলি। আমার জন্য ঘোরার কথার মধ্যে যদি একটা আসে, আপনি কি একা ঘুরতে পছন্দ করেন নাকি ফ্রেন্ডস নিয়ে বা ফ্যামিলি বা গ্রুপ নিয়ে ঘুরতে বেশি ভালো লাগে? সো গ্রুপ নিয়ে ট্রিপ আমি করতাম। আমার বাবা খুব অর্গানাইজ করতো, মানে বড় ফ্যামিলি, মানে বিভিন্ন ফ্যামিলি ট্যামিলি মিলে কয়েকজন, মানে আমাদের ইভেন আমার নিঝুম দ্বীপে একটা ট্রিপ আমরা মনে হয় 100 জনের বেশি ছিলাম। মানে পুরো বোট একটা আমরাই ভাড়া করে নিয়ে এসেছিলাম। তো মানে এরকম এক্সপিরিয়েন্স আছে, কিন্তু আমি সাধারণত নিজে যখন ট্রাভেল করি, আমার ট্রাভেলিং মোস্টলি আসলে সোলো। আমি ম্যারিড, সো আমি আমার ওয়াইফ আমরা একসাথে যাই মাঝে মাঝে, এবং ফ্যামিলি সহ, যেমন গত বছর আমি এবং আমার মা চায়না গেছিলাম, বা ফুল ফ্যামিলি, আমার মা, বোন, ওয়াইফ এবং আমার কিছু কাজিন সহ আমরা গত জুলাইতে, 6 মাস আগে আমরা ইয়েতে আচ্ছা গেলাম, স্কটল্যান্ডে গেছিলাম, মানে উইদিন দ্য ইউকে, বাট এখানে একসাথে বেড়াচ্ছে। তো আমি অ্যাকচুয়ালি অল টাইপস অফ ট্রাভেলই করে ফেলছি। আমার ফেভারিট ইজ সোলো অথবা ফ্যামিলি। একদম মানে ফ্রেন্ডদের সাথে কেন জানি আমার ফ্রেন্ড সার্কেলটা ইজ ভেরি ডাইভার্স, বাট কেন জানি খুব হার্ডকোর ট্রাভেল ফ্রেন্ডস খুব কম। মানে ট্রাভেল ফ্রেন্ডস যারা হয়েছে, এটা ট্রাভেল থেকেই হয়েছে। মানে আগে থেকে আচ্ছা, ফ্রেন্ডরা মানে যারা একসাথে জার্নিতে। ছিলাম, বেড়াতে চাই, ওরকম না। আচ্ছা। আচ্ছা আরেকটা যে ইউরোপিয়ান ইউনিয়নে থাকার কারণে কি ট্রাভেলিংটা একটু সহজ হয়েছিল শুরুতে স্টার্টিংটা? না, অ্যাকচুয়ালি মানে মানে ভিসা অনুযায়ী তেমন কোনো সহজ কিছু ছিল না, কারণ ব্রিটিশ ইউকে কখনো ইউরোপিয়ান ইউনিয়ন ভিসায় এগ্রি করে নাই। বাট যে জিনিসটা ইজি ছিল সেটা হচ্ছে যে, মানে ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন লয়ের জন্য ফ্লাইটের প্রাইস অনেক কম ছিল, এবং তখন মানে কানেকশন অনেক ভালো ছিল। এখনো আছে অ্যাকচুয়ালি, মানে ওটা যায় নাই। ইভেন মানে ইউকে ইউরোপিয়ান ইউনিয়ন ছাড়ার পরেও এখন জাস্ট ওই ভিসার লাইন টাইন গুলো একটু লম্বা হয়ে গেছে, মানে ভিসার লাইন এবং পাসপোর্টের লাইন এটসেট্রা। কারণ এখন ব্রিটিশদেরও ওই যে নন ইউরোপিয়ান লাইনে দাঁড়ানো লাগে আমাদের সাথে, মানে আমাদের মতো গরিবদের সাথে দাঁড়ানো লাগে। সো এই জন্য তো তখন মানে, বাট মেইন যে অ্যাসপেক্ট, এবং এটা ওভারঅল ইউরোপের জন্য, ইউরোপে আসাটা ডিফিকাল্ট, হ্যাঁ, বাট ওয়ান্স ইউর ইন, মানে ইনসাইড ইউরোপ, ট্রাভেল ইজ অ্যাকচুয়ালি কোয়াইট চিপ। মানে ইনফ্রাস্ট্রাকচারটা বেশ ভালো, তো বাস, ট্রেন, প্লেন সব মিলায় একটু প্ল্যানিং ভালো করে করলে এটা আসলে অত দাম না। তো দ্যাট ওয়াজ দ্য বিগেস্ট বেনিফিট। তখন আমি ফাইনাল ইয়ার অফ মেডিকেল কলেজ এবং আর্লি ডাক্তার, ওই সময় ইনকাম ওয়াজ লেস, তো ওই সময় ওটা অ্যাকচুয়ালি ওয়াজ ভেরি হেল্পফুল। তো ইউরোপের ভাইয়াকে বাইরে যদি আমি ইউরোপের হ্যাঁ বাইরে জুবাইর কন্টিনিউ কোন করো। মহাদেশ সবচেয়ে বেশি ঘোরা হয়েছে? ইউরোপের বাইরে ডিপেন্ড করে। সো মানে এখন ইটস দ্য হার্ড টু সে, কারণ ধরেন সাউথ আমেরিকাতে আছেই মাত্র 12টা দেশ। ওই 12টার মতো তো 7টা হয়েছে, সো এটা ওই সেন্সে বললে পার্সেন্টেজ অনুযায়ী অনেক বেশি হয়েছে। বাট অ্যাকচুয়ালি ডিপ ডাইভ যদি বলি, তাহলে আফ্রিকা হবে। আফ্রিকার 54টা দেশ, 54টার মধ্যে 39টা যাওয়া হয়েছে সো ফার। সো আবার যদি একদম ডিপ ইনটু ইট বলি, তাহলে অ্যাকচুয়ালি এশিয়া, কারণ ইন্ডিয়া, মানে আমার সবচেয়ে লম্বা লম্বা ট্রিপ গুলো ছিল অ্যাকচুয়ালি এশিয়ার ভিতরে। ইন্ডিয়া, পাকিস্তান, চায়না, তাইওয়ান ওয়াজ কোয়াইট লং, এবং সাউথ ইস্ট এশিয়ার মানে থাইল্যান্ডে 3-4 বার, মানে ফ্যামিলি সহ একা, মানে মালয়েশিয়াতে প্রায় 5বার যাওয়া হয়েছে। সো মানে ওভারঅল ডিপার ট্রাভেল বললে এশিয়া, পার্সেন্টেজে বললে সাউথ আমেরিকা সবচেয়ে বেশি, বাট অ্যাকচুয়ালি মানে রিসেন্টলি বললে আফ্রিকায় সবচেয়ে বেশি যাওয়া হয়েছে।
আর ইউরোপের প্রত্যেকটা দেশে যাওয়া হয়েছে। সো ইন দ্যাট সেন্স ইউরোপে যেটা, বাট ইউরোপে এখন আমি থাকি, সো এটা একটা ইজিয়ার জিনিস। ওটা মানে ফার্স্ট টার্গেট ছিল আর কি বলতে গেলে। মানে ওই যে প্রেশার যদি ফিল করি কখনো, নিজের উপর নিজের প্রেশার ছিল যে তখন আমি আমার জীবনের শুধু একটাই টার্গেট ছিল তখন, যে আমি ইউরোপের প্রত্যেকটা দেশে যাব। সো ওখান থেকে একটা তো ভাইয়া যদি আপনাকে মানে বলি যে আপনি তো আপনার হিস্ট্রি যারা জানেন আমাদের অডিয়েন্সরা বা আমরা একটু ঘাটাঘাটি করে দেখলাম যে আপনি যে পরিমাণ ঘুরে ফেলছেন অলরেডি, তো এগুলো একজনের ড্রিম, মানে বা নর্মাল আমার মতো ট্রাভেলার বা যারা বেসিক লেভেলের ট্রাভেলার তাদের জন্য এটা ড্রিম, এবং এটা আপনি অলরেডি কমপ্লিট করে ফেলছেন। তো এখন যদি বলি আপনার ড্রিম কি ভাইয়া, আপনি এরপর কি নেক্সট কি, সেক্ষেত্রে কি বলবেন? তো আপনাকে আমি একটা অ্যাকচুয়ালি একটা গল্প দিয়ে বলি। হ্যাঁ, সো যখন আমি প্রথম এরকম ট্রাভেল মানে 2016-17 ট্রাভেল করা শুরু করি, তো so আমার মনে আছে 17-তে একটা পর্যায়ে গিয়ে আমার তখন 40টা দেশ হয়, মানে ট্রাভেলটা আর কি। তখন আমি নিজেকে একটা টার্গেট দিয়েছিলাম যে আমি 50-এ যেতে চাই। কিন্তু আমার তখন মনে হলো যে 50-এ যাওয়ার জন্য আমি খুব রাশ করছিলাম, এবং সেই 40 থেকে 50-এর ওই 10টা দেশ আমার মনে হয় যে আমি ঠিক মতো দেখিনি। কয়েকটাতে আচ্ছা। রিপিটেডলি গেছি মানে ইয়ে করার জন্য, এবং কিন্তু আমার কাছে একটু রিগ্রেট হয় যে আমি তখন আমি নিজেকে চাপ দিয়ে এটা আসলে একটু দোষ করছি। মানে একটু রাশ করে গেছি। স্লোভাকিয়াতে জাস্ট 1.5 দিনের মতো ছিলাম, সান মারিনোতে একদিন ঘুরে এসে চলে আসছি। মানে এই টাইপের কয়েকটা, এগুলো ছোট ছোট দেশ, আই নো, মানে ইউরোপিয়ান দেশ কয়েকটা তো আসলে মানে আমাদের কাছে এটা কিছুই না, মানে একটা ফেনীর সমান একটা দেশ ফর এক্সাম্পল, হুম হুম। বা ঢাকা শহরের চেয়েও ছোট, এই টাইপেরও দেশ আছে। সো এটা আই আন্ডারস্ট্যান্ড যে এগুলোতে অত কিছু দেখারও নেই, বাট স্টিল আমার কাছে মনে হচ্ছে যে আমি একটু রাশ করছি। তো এখন বেশি ড্রিম আর অত ইয়ে করি না। যেটা আমার আইডিয়া হচ্ছে যে যদি আমি একটা ছুটি পাই, তখন আমি প্ল্যান করা শুরু করি যে ট্রিপটা কি হবে। ওই নেক্সট ট্রিপটাই আমার আসলে প্ল্যান, মানে বেশি দূরে না তাকানোর চেয়েও ওইটা। বাট এট দ্য ব্যাক অফ মাই মাইন্ড একটা হোপ আছে যে ইনশাল্লাহ একদিন দুনিয়ার প্রত্যেকটা দেশ দেখতে পাবো। এটা তো অনেক সেফটি, ইনশাল্লাহ। সিকিউরিটি, ভিসা অনেক কিছু মিলায় এটা একটা বিগ বিগ আন্ডারটেকিং। তো এটা না হলে আমার কোনো আপত্তি নেই, বাট ইনশাল্লাহ যদি হয় এটা উইল বি দি আলটিমেট ড্রিম আর কি, মানে বিগেস্ট ড্রিম। বাট ওভারঅল আমি জাস্ট নেক্সট ট্রিপ প্ল্যান করতে পারলে আমার খুশি। এবং অনেক সময় কোনো, যেমন এখন আমার অ্যাকচুয়ালি নেক্সট কোথায় যাবো কোনো প্ল্যান নেই, তো এটা চিন্তা ভাবনা করতে হবে কি করবো। প্ল্যান নাই বলতেছেন ভাই, কিন্তু দেখা যাবে যে আপনার মানে ফেসবুকে বা আমরা যখন থাকি তখন দেখা যাচ্ছে আপনি এত ফ্রিকুয়েন্ট ট্রাভেল করতেছেন, তো মানে আপনার প্ল্যান করতে কতক্ষণ লাগে অ্যাকচুয়ালি, যে না, আমি সো 7 দিন আগে থেকে প্ল্যান করে? হ্যাঁ, কিছুটা কিছুটা করা যায় ওভাবে, 7 দিন আগে থেকে প্ল্যান করে করা যায়। মানে এটা ডিপেন্ড করে কোথায় যাচ্ছি। মানে অনেকগুলো ট্রিপে আমি খুব লাস্ট মিনিট প্ল্যান করছি, বাট অনেকগুলো যেটা হয় কি যে so অনেকগুলো দেশ আছে যেগুলো আমি যেমন একটা এক্সাম্পল দিই, রিসেন্টলি সাউথ আমেরিকা গেছিলাম ডিসেম্বরে, যেগুলো এখনো পোস্ট করতেছি টু বি ফেয়ার, এখন আর্জেন্টিনা ব্রাজিলের ওয়াটারফল এটসেট্রা পোস্ট করতেছি। সো ইউজুয়ালি পোস্ট কিন্তু হয় পরে, ট্রিপের সময় সোশ্যাল মিডিয়াতে ইনভলভ হলে আসলে দেখা যায় যে ঘোরা হয় না, মানে ঘোরার ট্রিপটা এনজয়মেন্ট এনজয় হয় করা না, যায়। ফোকাসটা অন্যদিকে চলে যায়। সো আমি পোস্ট ইউজুয়ালি পরে দিই, বাট যেটা আমার মানে সাউথ আমেরিকা যাওয়ার সময়, যেমন এবার ইকুয়েডর যাইনি, বা কলম্বিয়া যাইনি, বা কলম্বিয়া আগে একবার গেছিলাম, বাট এবার মানে প্রপারলি আরেকবার দেখবো ভাবছিলাম, বাট যাইনি। বাট যেটা হয় যে সাউথ আমেরিকার ট্রিপ প্ল্যান করার সময় ইকুয়েডর, কলম্বিয়া আমার কিছুটা রিসার্চ করা হয়ে গেছে, যেটা এখন হয়তো বা যাই নাই, কিন্তু পরে যদি আমি কখনো যাই, আমার গ্যালাপাগোস আইল্যান্ডে গেলে আমি কি করবো বা কি, এরকম একটা মানে প্ল্যানিং মাথার হোমওয়ার্কটা মধ্যে করা আছে ওটার আর কি। একটা হোমওয়ার্ক হয়ে যায়। হ্যাঁ, সো আচ্ছা। সিমিলারলি কয়েকদিন আগে মানে আমার একদম মোস্ট রিসেন্ট আফ্রিকান ট্রিপ ছিল এরিত্রিয়া এবং চাঁদ। চাঁদের পাশে আছে নিজের, বুর্কিনা ফাসো, মালি, যেগুলো আসলে খুব রেয়ারলি ভিজিটেড দেশ। এগুলা বেশ একটু ডেঞ্জারাসও, সো এগুলো একটু প্ল্যানিং লাগে। সো তখন যখন করতেছিলাম একসাথে করা যায় কিনা দেখার জন্য যে চাঁদের সাথে, আমি তখন যেমন নিজের তেমন প্ল্যান করিনি, বাট বুর্কিনা ফাসো এবং মালি আমি বেশ প্ল্যান করে দেখছিলাম যে কি করা যায়। So কিছুটা হোমওয়ার্ক ওখানে অলরেডি করা আছে। কিছু কিছু দেশ আছে একেবারেই কোনো হোমওয়ার্ক আমার নাই, সো আমি এখন যদি ওগুলো করতে, ওগুলো একটু টাইম নিতে হবে। মরিশিয়াস ফর এক্সাম্পল, আমি জানি এটা পপুলার টুরিস্ট ডেস্টিনেশন, বাট আমি এখন কখনো প্ল্যান করিনি। তারপরে সেন্ট্রাল এশিয়ার মধ্যে উজবেকিস্তান হয়তো বা কিছুটা হোমওয়ার্ক করা আছে, বাট কাজাকিস্তান, তাজিকিস্তান আমার প্রপারলি হোমওয়ার্ক করা নাই। সো এগুলো যদি আমি এখন করতে যাই, তাহলে তখন আই হ্যাভ টু থিঙ্ক হার্ড আর কি। বাট অনেকগুলো আছে যেগুলা, so আমি যদি এখন শর্ট টাইমে হঠাৎ করে কিছু করি, তখন যেটা হয় যে মানে ওগুলা সাধারণত হোমওয়ার্ক করা থাকে দেশ এক। আর সেকেন্ড হচ্ছে ওগুলো সাধারণত ভিসা একটু ইজি থাকে, আইদার এটা অনলাইনে ই ভিসা সিস্টেম অথবা ভিসা অন অ্যারাইভাল। ওই দেশগুলো আমি মোটো, কারণ মাথায় থাকে যে ওগুলো একটু আর্লি, ওগুলো তো এট দ্য ড্রপ অফ হ্যাট যদি আমি এখন, অ্যাজ লং এজ প্লেনের টিকিট পাওয়া যায় এবং ভাড়াটা শোচনীয় হয়, আমি হুম হুম। লাভ দিয়ে এখন কোমোরোস আইল্যান্ডে চলে যেতে পারবো ফর এক্সাম্পল, যেখানে ভিসা অন অ্যারাইভাল আছে আমাদের জন্য, ম্যাডাগাস্কার। সো এই দুইটা আমার মাথায় একটা প্ল্যান আছে,
যে আমি যখন যাব মানে তখন আমি কি করব। অ্যাক্সেসটা ইজি যেখানে সেটা আপনার হচ্ছে সেন্ট্রাল এশিয়ার কথা বলতেছিলেন। সেন্ট্রাল এশিয়া ধরেন আমাকে যদি এখন জিজ্ঞেস করা হয় যে মানে ড্রিম কি? আমার ড্রিম বলে দিব যে আমি সেন্ট্রাল এশিয়া যেতে চাই। তো সেন্ট্রাল এশিয়া নিয়ে হ্যাঁ, আপনার হোমওয়ার্ক করা আছে বললেন অলরেডি। যদি একটু আমাদেরকে বলতেন, মানে এটা পার্সোনালি আমার প্রশ্ন। মানে আমি একটু আপনার কাছে জানতে না, চাই। না আছে। আমার যাওয়া হয়নি এখনো। মানে ওই স্থান দেশগুলোর মধ্যে শুধু পাকিস্তানে যাওয়া হইছে। আফগানিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান। এটা তো একটা আমার ড্রিম। কাছে মানে সবচেয়ে সেন্ট্রাল বেশি এশিয়াটা সব weird ট্রাভেলারদের জন্য একটা ড্রিম। হ্যাঁ, সবচেয়ে বেশি ইন্টারেস্ট আমার তুর্কমেনিস্তান নিয়ে। কারণ ওই যে একটা ক্লোজড কান্ট্রি। রিসেন্টলি আসলে আরেকটা ক্লোজড কান্ট্রি থেকে আসছি তো। এরিত্রিয়া গেছিলাম। যেটাকে আফ্রিকার নর্থ কোরিয়া বলা হয়। এখনো যেই দেশে মোবাইল ইন্টারনেট নাই। মানে মোবাইলে যে আপনি সিম কিনেন, সিমের সাথে কোনো ইন্টারনেট নেই। আপনার এখনো সাইবার ক্যাফেতে যেতে হয়। সাইবার ক্যাফেতে গিয়ে নেট চালাতে হয়। মানে ডায়াল আপ ইন্টারনেট মানে একটু মানে পুরো মাথা নষ্ট করা যে এটা কিরকম। তো সিমিলার তুর্কমেনিস্তান নিয়ে আমার একটু ইন্টারেস্ট সবচেয়ে বেশি। এবং আমি জানি যে তুর্কমেনিস্তানের যেটা প্রবলেম সেটা হচ্ছে যে একদম ফিক্সড ট্যুরিজম করতে হবে। আপনার একটা এজেন্সির সাথে ডিলিং করতে হবে। ওরা আপনার জন্য ভিসা এপ্লাই করবে। ভিসা যদি অ্যাপ্রুভড হয় ওদের সাথেই থাকতে হবে। ক্যাপিটাল সিটিতে শুধু নিচে ঘোরা যায়। এর বাইরে কোথাও গেলে একটা মানে গাইড মানে একটা প্ল্যানের বাইরে মাইন্ডারের মতো। কোথাও যাওয়া। হ্যাঁ। সো বাট ওভারঅল বেশ সুন্দর একটা দেশ। আমি জানি যে তুর্কমেনবাসী না। ওদের ক্যাপিটাল হ্যাঁ তুর্কমেনবাসী তো। ইজ লাইক অসাধারণ সুন্দর একটা সিটি। খুবই পরি পরিপাক্ব ক্লিন এটা বলা হয়। So এটা ওটার প্রতি কিছুটা ইন্টারেস্ট আছে। উজবেকিস্তান অ্যাজ আ হোল তো আসলে একটা ইন্টারেস্ট মানে আমরা যারা ইন্ডাস্ট্রি পারের এই পারের মানুষ আমাদের তো আসলে সভ্যতার অরিজিন বলা যেতে পারে হয়তো বা খিভা বা উজবেকিস্তানের সামারকান্দ থেকে আসছে যেহেতু তাইমুর থেকে এই বাবর থেকে মুঘল সাম্রাজ্য এবং ওখান থেকে আমরা মানে আমাদের যেই এই ফলোয়িং যে সাইডটা এই ইয়েটা জোনটা চলে আসছে। ইন্টারেস্টিং জায়গা আমার জন্য ওইটার অনেক ওইটার অনেক ইয়ে করা আছে অনেক প্ল্যানিং করা আছে যে সামারকান্দ যেতে চাই বুখারা যেতে চাই বুখারা আবার আমাদের একজন মুসলিম হিসেবে ইমাম আল বুখারীর যেহেতু জন্মস্থান এবং মৃত্যুস্থান ওনার কবরও এখানে সো ওভারঅল এটার একটা ইন্টারেস্ট আছে আর খিভা হচ্ছে খুব নাম করা একটা উজবেকিস্তানের জায়গা এটা অনেকেই মিস করে ফেলে বাট খিভা ইজ প্রবাবলি মানে বলা হয় যে উজবেকিস্তানের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর একটা ওল্ড একটা সিটি আছে as if life has stood still for like 300-400 বছর তো এরকম এটা বেশ ইন্টারেস্টিং সো ওভারঅল মানে এবং আমি জানি যে প্রত্যেকটা দেশ অপূর্ব সুন্দর তাজিকিস্তানের পামির হাইওয়ের কথা আমরা শুনি কিরগিজস্তানের তো এক একটা ছবি দেখলে মনে হয় এটা মানে স্বর্গে চলে গেছি বা কিছু একটা মানে সো ওই জোনটার ছবি দেখে এইজন্য বললাম যে এটা পার্সোনালি আমার ইন্টারেস্টের জায়গা যে আমার মনে হয় যে আমি কবে যাব মানে লাস্ট ইয়ার প্ল্যান করেও এক্স্যাক্টলি যাওয়া হয়নি বাট মানে ইনশাল্লাহ যাব আমরা যদি এটা আসলেই মানে এবং আমি যেটা শুনছি যে খুব মানে ফাইন্যান্সিয়ালি বেশ ভালো যে মানে ইওর মানি গোজ আ লং ওয়ে মানে কম টাকায় অনেক কিছু পাওয়া যায় এটাও বলে মানুষ হুম, তো হুম। আমি এখনো যাওয়া হয়নি বাট আমারও খুব ইচ্ছা যে প্রপারলি এবং না হওয়ার মেইন কারণ হচ্ছে আমি প্রত্যেকটা দেশ একসাথে দেখতে চাই এবং সময় নিয়ে দেখতে চাই এরকম লম্বা ছুটি পাওয়া একটু টাফ ওই সেন্ট্রাল এশিয়াটা নরমালি প্ল্যান করে সবাই একসাথেই মানে উজবেকিস্তান হুম তাজিকিস্তান সব একটা একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে আসে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি একটা তবে ফ্লেভার আপনার এনে দিয়েছিলাম নর্থ পাকিস্তান গেছিলাম যেহেতু সো নর্থ পাকিস্তান মানে আমরা পাকিস্তান যেটা উর্দু স্পিকিং বেল্ট যেটা চিন্তা করি অ্যাকচুয়ালি সাউথ পাকিস্তান লাহোর করাচি ইসলামাবাদ ওই এরিয়াটা ওয়ান্স মানে খাইবার পাখতুনখাওয়া থেকে নর্থে যাওয়া শুরু করলে মানে ওয়ান্স ইউ গো টু দ্য পাঠান হার্টল্যান্ড এন্ড হুম, এরপরে হুম। যখন গিলগিত বালতিস্তানে যাচ্ছি ওটা তো কমপ্লিটলি ডিফারেন্ট মানে ওই যে বালতি মানুষজন তারপরে কি বুরুশেস কি আমি তো জানতাম না যে এই ধরনের কিছু জাতি আছে সো মানে ওইদিকে গেলে পাকিস্তানের কিন্তু মতোই। ফ্লেভার পাওয়া যায় মানে ওদের কালচার খাবার দাবার ইজ মোর তাজিক চায়নার উইগুরদের মতো রাদার দেন পাকিস্তানের মতো সো যাক ইনশাল্লাহ আল্লাহ আপনাকেও তৌফিক দান করুক, আমারটাও কবুল ইনশাআল্লাহ করুক। আর আপনার এক্সপেরিয়েন্স শুনতেছিলাম, তো কোনো খারাপ এক্সপেরিয়েন্স কোনো দেশ সম্পর্কে? যে এই ট্যুরটাতে গিয়ে আমি খুব বিরক্ত হইছি যে এইখানে হয় না? মানে আমার মনে আছে আমি যখন ফার্স্ট আ ফরেন ট্যুর দিলাম, আমার এক ফ্রেন্ডের পাসপোর্ট বাসে রেখে বাস থেকে নেমে গেছি আমরা। এই টাইপের কোনো খারাপ এক্সপেরিয়েন্স আছে কিনা? ইস কয়েকটা আছে আমার। একটা পুরানো একটা ফ্যামিলি সহ হচ্ছে মিশরে গেছিলাম যখন। এখন ছোটবেলা থেকে হিস্ট্রিতে যারা ইন্টারেস্টেড মানে ইজিপ্ট তো আমাদের জন্য একটা মানে কি একটা জায়গা আমি দেখতে হ্যাঁ, যাবো, পিরামিড দেখতে। মিস্টেরিয়াস একটা ইজিপ্ট ব্যাপার। হ্যারাসমেন্ট একটু বেশি। মানে আমি একজন পুরুষ হিসেবে বলতেছি। মানে এটা মানে কন্টিনিউয়াস একটা আ মানে এখন মহিলাদের কি এক্সপেরিয়েন্স আমি মানে উড বি ফার ওয়ার্স আরকি। মানে বাট একজন পুরুষ হিসেবে মানে কন্টিনিউয়াস একটা মার্কেটে গিয়ে আপনি একটা দোকানের দিকে কিছু একটা দিকে তাকাবেন। দেখবেন ওই লোক আপনার সাথে পুরা বাজার ঘুরে ফেললো। মানে এই যে হ্যাসেল করার সময়।
একটা কন্টিনিউয়াস একটা হ্যাসেল, স্ক্যামিং নেচার। সো মিশর একদিকে জায়গাটা খুব সুন্দর, কিন্তু অন্য জায়গায় এই স্ক্যামিংটা খুব বিরক্তিকর ছিল। আমার এখনো মনে আছে। ১ম ট্রিপ যেটা বলছিলাম যে জার্মানির পরে চেক রিপাবলিকে আমাকে স্ক্যাম করা হয়েছিল। ইউরোপের ভিতরে। ইউরোপিয়ান ইউনিয়নে স্ক্যাম হয়েছি। আমার মানে এবং ইজিপ্টে কিন্তু স্ক্যামার অনেক অ্যাপ্রোচ করছে, কিন্তু স্ক্যামড হই নাই, কারণ বিরক্তিকর। কিন্তু ইউরোপে যেটা হয় যে ওই গার্ডটা ছিল না, যেটা আমাদের বাংলাদেশীদের একটা ন্যাচারাল গার্ড আছে না? পাশ দিয়ে কেউ গেলেই যেমন ব্যাগটা টান দিয়ে দিবি। তারপর ওয়ান ওয়ে রাস্তা পার হলেও ২ পাশ তাকাই। কারণ ওই যে আমাদের মাথায় যেই বাংলাদেশে তো আর কেউ বেপরোয়া সাইকোলজিক্যালি গাড়ি কেউ একটা ব্যাগ ধরে টান দিল। ওই যে ওই গার্ড গুলা ইউরোপে তেমন হয়তো ছিল না। মানে বেসিক্যালি একটা লাইনে দাঁড়াচ্ছিলাম। তখনকার ২০১৬ তে তখনও কার্ড অত ইউজড ছিল না অনেকে। এবং চেকের কারেন্সি ইউরো ছিল না। সো এটা আমার কাছে আগে থেকে ছিল না। চেক ক্রোনা নেওয়ার জন্য একটা লাইনে দাঁড়াইছিলাম। ওই অতি লোভে তাঁতি নষ্ট একটা লোক আমাকে বলল যে, "দেখো এখানে তো কমিশন-টমিশন দিয়ে নিবা। আমার থেকে নাও টাকা আরো কম।" এবং আমি যেটা ভুল করছিলাম, আমি আসলে চেক রিপাবলিকের নোট কেমন দেখতে ইয়ে করি না। আমাকে বেলারুশিয়ান নোট ধরাই দিছিল। আ সো এটা, এবং আমি অনেক বছর ওই বেলারুশিয়ান নোটগুলো পকেটে রাখতাম। এটা নিজের কাছে একটা স্মরণ হিসেবে যে, দেখো এভাবে ধরা খেতে পারো। আর একবার টাকা চুরি হইছে। একটা বাস থেকে মোস্ট লাইকলি। আমি ঠিক সিউর না আমরা কোথা থেকে, বাট আমরা একসাথে এই মানে আমার ওয়াইফের ব্যাগ থেকে একবার মানে বেসিক্যালি ডলার ছিল। ও খুব বেশ সিকিউরড একটা জায়গায় ছিল। মানে ব্যাকপ্যাকের ভিতরে আরেকটা ছোট ব্যাগের ভিতরে একটা বেশ মানে এটা কিভাবে শুধু ওই অতটুকুই নিছে, আর কিছুই নেয় নাই। ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। আ সো এরকম কিছু বাজে এক্সপেরিয়েন্স আছে। আর তাছাড়া ওই যে ফ্লাইট ক্যানসেলেশন, আটকায় যাওয়া কোথাও, এই টাইপের কিছু এক্সপেরিয়েন্সেস তো মাঝে, মাঝেই হইছে। মানে ওগুলা ছাড়া তো হয় না। মানে একটু প্লেন ক্যানসেল, ট্রেন ক্যানসেল, কিছু একটা মিস হয়ে গেল, ওগুলো তো হয়। আর অ্যাকচুয়ালি বাংলাদেশ হিসেবে সবচেয়ে ওয়ার্স্ট এক্সপেরিয়েন্স তো অ্যাকচুয়ালি বর্ডারে। ইমিগ্রেশন পুলিশ। এইটার অনেক গল্প আছে। এটা প্রতিনিয়তই ফেস করতে হয় আমাদের। এটা মানে মাস্ট অলমোস্ট। এত বছর পরেও আমার এখনো পুরোপুরি ওই যে ওই ইয়েটা যায়নি। অ্যাংজাইটিটা যায় না। এখন আমার পাসপোর্ট কন্ট্রোলে যখন যাই, এখন আমার একটু পালপিটেশন হয়, হার্টবিট বেড়ে যায়। মানে ওইটা এখনো নরমালাইজড হয় নাই, যে এই চাপাচাপিটা। যদি আমি কোনোদিন কোনো ক্রাইম করিনি। তাও। আচ্ছা আচ্ছা ভাইয়া, যদি বলা হয় যে মানে আপনি কোন দেশে আর যেতে ইচ্ছুক না, অনেক দেশে ঘুরছেন, মানে ধরেন বাজে এক্সপিরিয়েন্স হোক বা যে কারণেই হোক, যে ওই দেশে আমি আর যাবোই না, এরকম কোনো দেশ আছে কি? ভ্যাটিকান সিটি যদি আমরা দেশ হিসেবে ধরি, তাহলে ভ্যাটিকান সিটি আমার, আই মিন ইটস নাইস ভেরি, বাট ২ বার গেছি আমি। সো আরেকবার যাওয়ার আর কোনো ইচ্ছা নেই। একবার প্রপারলি ঢুকে ঘুরে টুরে আসছি। একবার ঘুরে আসলে আসলে আর বেশি কিছু দেখার নেই। এটা একটা বলব। আর ভাবতেছি এরকম আর কোনো এক্সপেরিয়েন্স হইছে কিনা যেখানে আম আফ্রিকার, ওয়েস্ট আফ্রিকা দেশ লাইবেরিয়া। মানে এগেইন অনেক কিছু আছে। লাইবেরিয়া তেমন খারাপ কোনো এক্সপেরিয়েন্স নাই। বাট আমার জাস্ট মানে ওখানে যে এক্সপেরিয়েন্স যেগুলো, যে একটা বিচ পাওয়া বা একটু আ আটলান্টিক ওই যে স্লেভ হিস্ট্রি, এগুলো তো আসলে অন্যান্য দেশেও আমি পাইছি এবং পাবো। সো লাইবেরিয়াতে যাওয়ার তেমন মানে 2nd টাইম ইচ্ছা নেই। আ এবং স্পেশালি লাইবেরিয়াতে আমি যে এই জিনিসগুলো আমি দেখতে পাই, সেগুলো আসলে পাশের দেশ সিয়েরা লিওন অনেক বেটার আছে। বিচ, আ ওভারঅল এক্সপেরিয়েন্স যেটা ওয়াজ বেটার। সো লাইবেরিয়া যাওয়ার ইচ্ছা আর নাই। হয়তোবা মোস্ট লাইকলি যাওয়া হবে, বাট অ্যাকচুয়ালি আমার দুবাই আরেকবার যাওয়ার কোনো ইচ্ছা নেই। ইউএই, আনলেস এটা কাজের জন্য বা কোনো ইয়ের জন্য হয়। মানে বেড়ানোর জন্য আরেকবার যাওয়ার I don't see much interest. আম ইউএইর কিছু স্টেট আমি জানি যে অপূর্ব সুন্দর। বাট ওগুলার চেয়ে আই থিংক এগেইন ওমান অথবা কাতার ইজ মোর ইন্টারেস্টিং। সো ওটা যাওয়া। আর ইউরোপের মধ্যে ইস্টার্ন ইউরোপিয়ান কিছু স্টেট আছে, যেমন ইস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া। এগুলাতে আসলে আ তেমন আর ইচ্ছা নেই আরেকবার যাওয়ার। সো এরকম কয়েকটা আছে। ভাইয়া আমি একটু একদম বেসিক ট্রাভেলার লেভেলের প্রশ্ন করি। সেটা হইতেছে যে খাবার-দাবার নিয়ে কি মানে আপনার এক্সপেরিয়েন্স কি? নরমালি আমি যেটা মানে আমার টার্গেট থাকে ঘুরতে যাওয়ার, আমাকে ওই যে বন্ধুরা সবাই বলে যে, "এত ঘুরিস তো কেন ঘুরিস?" তো আমার কারণ ২ টা। একটা হচ্ছে ওই এরিয়ার মানুষের লাইফস্টাইলটা দেখা। আর হচ্ছে ওই এরিয়ার খাবারটার টেস্ট নেওয়া। তো ভাই আপনি খাবার সম্পর্কে যদি কিছু বলতেন যে, "আমি এত জায়গায় ঘুরে আসছি। আমি এখানে গিয়ে খাবার ভাল লাগে নাই বা এই জায়গার খাবারগুলো ভাল লাগে না বা আমি খাবার নিয়ে খুব একটা ইন্টারেস্টেড না, আমি একটা খেলেই হয়।" তো এই ব্যাপারগুলা নিয়ে যদি একটু শেয়ার ইটস এ করতেন। ভেরি গুড কোয়েশ্চেন, এবং ভেরি ইন্টারেস্টিং। আমি যতবার কোনো পডকাস্ট ডিসকাশন বা ইভেন বন্ধুদের সাথে বসি, এটা খুব কমন একটা কোয়েশ্চেন করা হয়। বাট অ্যাকচুয়ালি আমার খাবার প্রতি ইন্টারেস্ট সবচেয়ে খুবই কম when it comes to travel. আচ্ছা।
এবং এটা সবাইকে ডিসঅ্যাপয়েন্ট করে আমি, সো আই এম রিয়েলি সরি আগে থেকেই। বাট আমার হচ্ছে কিছু একটা খেতে পারলেই হয়। না মানে খেতে খাওয়া তো ইজ জাস্ট হয়। ওয়ান অফ কিছু দোজ না থিংস। কিছু তো খেতে হয়। হ্যাঁ, কিছু একটা খেতে হবে, সো খাবো। বাট আমি কিছু খুব স্পেসিফিক্যালি খুঁজে যে ওই দেশের স্পেসিফিক স্পেশাল খাবার খাবো, খুব রেয়ারলি আমি আচ্ছা। করছি। কিছু জায়গায় অবভিয়াসলি খাবার বেশ ভালো। মানে আমি খুব ইমপ্রেসিভলি যে আর্জেন্টিনা, চিলি ওই রিজিয়নটাতে আ আ বিফ স্টেক বেশ মজার হয়। টার্কিশ যেই ইস্কান্দার কাবাব বলে সেটা বেশ ইন্টারেস্টিং, আমার বেশ ভালো লাগে। আ তারপর আরব বিশ্বের বেশ কিছু মানে ফালাফেল, হোমোস এগুলো বেশ ভালোই লাগে আমার। শাওয়ারমা। আ ইউরোপিয়ানদের তেমন কোনো খাবারই ওরকম পছন্দ হয় নাই। আফ্রিকার পশ্চিম আফ্রিকায় বিভিন্ন জায়গায় ওই যে জলফ রাইস বলে একটা খাবার আছে। এটা নাইজেরিয়া, গানা ওইদিকে আবার সেনেগালের দিকে পাওয়া যায়। বেশ মজার। সি ফুড এর প্রতি একটা ইন্টারেস্ট আছে। চট্টগ্রামের ছেলে। সো মাঝে মজাই লাগে দেখতে যে মানুষ কি টাইপের মাছ খায়। যে মাঝে। বাট ওটা আসলে আচ্ছা। অ্যাকচুয়ালি মাছের বাজার-টাজার দেখা অ্যাকচুয়ালি মোর ইন্টারেস্টিং দেন খাবার বাড়ি। আর ওখানে গেলে মাঝে স্পেশালি আফ্রিকায় যেটা হয় যে প্রত্যেকটা মাছ বাজারের সাথেই পাশেই কিছু দোকান থাকে যেখানে আফ্রিকার অধিকাংশ আফ্রিকান দেশ যেগুলা সমুদ্র মানে যে শহরগুলো সমুদ্রের উপর, ওখানেই একটা এরকম মাছ বাজার থাকে এবং মাছ বাজারের সাথেই একটা রেস্টুরেন্ট টাইপের বসা মানে খোলা বসার জায়গা থাকে। ওখানে মানে মাছ কিনে এনে ওকে দিবেন, সে রান্না করে দিবে। কাটাকুটি করে রান্না করে দিবে। তো ওরকম কিছু জায়গায় মাঝে খাওয়া হয়েছে। সো এটা itself is not a ব্যাড থিং। সো ওরকম আমার কিছু এক্সপেরিয়েন্সেস আছে। বাট ওভারঅল আমি খাবার প্ল্যান করে আমি কোথাও তেমন যাওয়া হয় না। আম আর ইনফেক্ট আমি ডে টাইমে প্রেফারেবলি আমি প্রেফার করি লাঞ্চে কোথাও না বসতে। মানে চলতে যদি কিছু খাওয়া যায় ওইটাই বেস্ট। সো একটা ভালো ব্রেকফাস্ট এবং একটা ভালো ডিনার ইস গুড। লাঞ্চে কিছু না হলেও চলবে। মাঝে লাঞ্চ স্কিপই করি টোটালি। মানে টাইম সেভ করার জন্য, ট্রাভেলের টাইম আমি যে বাড়ানোর জন্য। আর আমার মানে এটা ওভারঅল টা এগেইন আমাদের এটা যেটা বললাম যে আমাদের কিছু লার্নড বিহেভিয়ার থাকে থ্রু গ্রোইং আপ। এবং বাচ্চাকালে আমার কারণে বেশি রাতের বেলা বের হওয়া হতো না। এবং ওই যে ছিনতাইকারী হয় এই টাইপের একটা, এখন কিন্তু ঢাকায়ও তেমন কিছু হয় না। এবার চিটাগাংও তেমন কিছু হয় না। বাট ওই যে একটা মাথার ভিতর যে একটা ইনবিল্ড, আমি সাধারণত অপরিচিত জায়গায় রাতের বেলা বের হতে তেমন পছন্দ করি না। সো আমার প্ল্যান হচ্ছে যে একদম সানরাইজ থেকে সানসেট যদি আমি ঘোরাঘুরি করতে পারি, আ তাহলে ওই টাইমটা আমি বেশ ভালো করে এনজয় করতে পারবো এবং রাতে এসে আরাম করে খাবো। এটা হয়তো একটা প্ল্যান করা যায়। বাট ওটা এগেইন ডাজন্ট হ্যাভ টু বি এনিথিং স্পেশাল। রাস্তায় কোথাও খেলেই হবে। আমার স্ট্রিট ফুড আই গেস আমার ইন্টারেস্ট একটু বেশি থাকে স্ট্রিট ফুডের প্রতি। কারণ ওটা একদম আমজনতার খাবার। যেকোনো দেশে যদি যাই। আ সো স্ট্রিট ফুডে কিছুটা ইন্টারেস্ট আছে বলব। বাট এগেইন তেমন মেজর কিছু না। হইলে ভালো, না হলে নাই। আচ্ছা। চিটাগাং এর কথা বলতেছিলেন বারবার। তো আমার আবার ইন্টারেস্ট চলে আসছে। চিটাগাং এ ঘোরাঘুরি বা বান্দরবন, রাঙামাটি ওই সাইডটাতে বা বান্দরবনের ভিতরটাতে তো আমাদের মানে খুব টার্গেটেড কিছু প্লেস আছে যেখানে আমরা গিয়ে নিরিবিলি বসে থাকি। তো হ্যাঁ, বাংলাদেশের ভেতরে ঘোরাঘুরি সম্পর্কে যদি কিছু একটু বলতেন। আমার অনেক দূর হইছে। অ্যাকচুয়ালি বান্দরবনের নাম যেহেতু বলছেন, বান্দরবন মনে হয় আমি ১৫ বার গেছি। এট লিস্ট। তো মোস্ট একদম অফ দ্যা ভিতরে? টাইম ফ্যামিলির সাথে। সো বেশি ভিতরে ইন্টারনাল না, ওগুলো কাছাকাছি। বাট একদম ইন্টারনাল সবচেয়ে বেশি হচ্ছে বড় পাথর পর্যন্ত গেছিলাম। আ আচ্ছা। ওইবার আরো দূর যাওয়ার কথা ছিল বাট বৃষ্টি-টিষ্টি হয়ে মানে আর যাওয়া যাচ্ছিল না। সো বড় পাথর আচ্ছা। পর্যন্ত গিয়ে ফিরে আসছিলাম। এটা একবার হয়েছিল। সো থানচি বেসিক্যালি থানচি, রুমা ওই রিজিয়ন গুলো পর্যন্ত যাওয়া হয়েছে এবং কক্সবাজারের সাইড থেকে বান্দরবান নাইক্ষ্যংছড়ি পর্যন্ত যাওয়া হয়েছিল। সো ওইদিকে আর কক্সবাজার, আমার একদম ছোটবেলায় আমার বাবা-মা কক্সবাজার থাকতো। সো কক্সবাজারের প্রতি একটা যদি আমাদের বাড়ি ওখানে না। বাট আমার অ্যাকচুয়ালি নাড়ির টানটা আসলে ঐদিকেই। সো এগেইন কক্সবাজার মনে হয় শতবার গেছি প্লাস। সো ওই জায়গাটা মানে টেকনাফ ওই জায়গাটা অনেক যাওয়া হয়েছে। সো বাংলাদেশ ওভারঅল আমার বেড়াতে খুব পছন্দ। বান্দরবন আমি হয়তোবা বলব যে আমার নাম্বার 1 প্লেস টু ভিজিট। কখনো যদি কেউ বলে যে বাংলাদেশে তুমি ৩-৪ দিনের জন্য কোথাও গিয়ে থাকবা, আমি বান্দরবনে গিয়ে থাকতে চাই। এবং বান্দরবনে ওই অপশনটা দেয়। আমি এখন ক্যাম্পিং করতে চাই, পারবো। আমি একটু ট্রেকিং করতে চাই, পারবো। আমি গিয়ে জাস্ট রিল্যাক্স করে একটা হোটেলে বসতে, ওটাও অপশন আছে। এমন কিছু রিসোর্ট যেগুলো আছে, যেগুলোতে আমি গিয়ে কিছুই করব না। জাস্ট গিয়ে বসে থাকবো, চা হুম। খাবো, বারান্দায় বসে গাছপালা দেখবো। বর্ষাকালে বৃষ্টি দেখতে ইয়ে করবো। এই যে মানে ওই এক্সপেরিয়েন্স। বড় পাথরের যে কথা বলতেছিলেন যে পানির কারণে সামনে যেতে পারে নাই। তো ওই বৃষ্টির সিজনে বড় পাথরের চেহারাটাই ডিফারেন্ট থাকে। মানে এত ফ্লো পানির প্লাস হচ্ছে পাশের যেই আ আ দা গ্রামগুলো পাহাড়িদের, ওই গ্রামগুলোতে একটা রুম নিয়ে জাস্ট আমার বসে থাকতে দিলেই হইল। ২-৩ দিন হ্যাঁ, মানে হ্যাঁ, কাটায় দেওয়া এক্সাক্টলি, যাবে ওখানে। এক্সাক্টলি। এবং এবং ওরা দেয়ও। মানে এবং তেমন দাম নিচ্ছে না। they are very hospitable, friendly মানুষজন। আ এবং এটা বেশ ভালো একটা এক্সপেরিয়েন্স ওদিকে গেলে। আর ওই যে ওই সবুজটা, ওই গ্রিনারিটা মানে বর্ষাকালের সবুজটার একটা হুম। মানে চকচকা অন্যরকম একটা সবুজ। মানে চোখ জুড়ায় যাওয়ার মতো। এটা আমার খুবই ভালো লাগে। এবং কোন দেশে মানে ট্রপিক্যাল দেশ ভিজিট করলে কখনো ওই সবুজটা দেখলে আমার শুধু মনে পড়ে যে সেই বান্দরবনের পাহাড়ের যে সবুজটা।
হ্যাঁ, হ্যাঁ। এবং ২০১৭ সালে বাই দ্য ওয়ে যেহেতু আমার বললাম যে আমার সাউথ আমেরিকা ট্রিপে আমার ফার্স্ট হিটটা হয়েছিল। সাউথ আমেরিকায় ফার্স্ট গেছিলাম ব্রাজিলে। ব্রাজিলের রিও ডি জেনেরোতে শহরের ভিতরেই সেই চকচকে সবুজটা দেখে আমার এখনো মনে আছে আমার আব্বাকে আমি ফোন দিয়ে বলছিলাম সেই সবুজের কথা। যে দেখো ওই সবুজ আমি খুঁজে পাইছি। বৃষ্টির দিনে বান্দরবন অন্যরকম সুন্দর। এটা মানে অনেকেই বৃষ্টির দিনে বান্দরবন এভয়েড করে ট্রেকিংটা। কারণ হচ্ছে প্রচুর জোক থাকে প্লাস রাস্তা হচ্ছে পিচ্ছিল হয়ে যায়। রিস্কি তো ওই যে যেহেতু ওই যে ল্যান্ডস্লাইড হয় তো একটু রিস্ক আছে হুম, হুম, কিছুটা। হুম। বাট সুন্দর ওই টাইমটাতে। শীতের দিনে একটু ধূসর হয়ে যায় পাহাড়গুলো দেখতে। হুম, ট্রু। ওভারঅল তো বাংলাদেশ বর্ষাকালে খুবই সুন্দর। কিন্তু ওই রিস্ক এবং এখন বর্ষাকালে কিন্তু কক্সবাজারও বেশ সুন্দর। কেউ যায় না। এই যে আমরা তো যাই এজন্য আমি জানি। হ্যাঁ, কোন না, না টুরিস্ট নাই। ব কক্সবাজারে সিগন্যালের সময় বেশি সুন্দর আমার মনে হয়। আমি সিগন্যালের সময় কক্সবাজার বা কুয়াকাটাতে ছিলাম। এত সুন্দর। ওই একটু রিস্কি এগেইন সেম থিং। সিগন্যাল যদি হিট হয়ে যায় তাহলে তো আমি শেষ। কিন্তু এখন মানে বাট আসলেই খুব সুন্দর। সিগন্যালের সময় মানে আর ওই সময়ের ঢেউটা আনরিয়াল। হুম। ওটা যে মানে আ নিজের চোখে দেখেছে সেই বলতে পারবে যে এটা আসলে অন্যরকম। এটা মানে কম্পেয়ার করার মতো না। ট্রু। এছাড়াও মানে সাউথ ছাড়াও বাংলাদেশ তো ওভারঅল খুব সুন্দর। আমার নর্থ বেঙ্গল একটু কম ঘোরা হয়েছে। বগুড়া পর্যন্ত যাওয়া হয়েছে। এরপরে ওইদিকে আর যাওয়া হয় নাই। বাট সিলেট অঞ্চল বেশ ভালো ঘোরা হয়েছে। খুলনা, সুন্দরবন, মানিকগঞ্জের ওই দিকটা বেশ ভালো। সো বগুড়া, জয়পুরহাট ভেরি রিসেন্টলি অক্টোবরে গেছিলাম। বগুড়া একটা কাজে গেছিলাম। জয়পুরহাট ওই পাহাড়পুর দেখতে গেছিলাম একদিন। এবং ওখানকার লোকাল একজনের সাথে কিছুদিন ঘোরাঘুরি করলাম। বেশ মজাই লাগছিল আমার। সো বাংলাদেশ ওই যে ওভারঅল সোমপুর বিহার, নওগাঁ সোমপুর বিহার যেটা। জি সরি ভাই বলেন। আরেকটা কমন প্রশ্ন আমি করি যেটা সবাই করে আপনাকে এবং এটা আমার মাথায় ঘুরে সবসময় যে আপনাকে করব মানে আমি যেদিন থেকে প্ল্যান করতেছি আপনার সাথে কথা বলবো যে আমি যেটা ফিল করি যে মানে ফাইন্যান্সিয়াল ব্যাকআপটা মানে টাকা এত টাকা মানে আমার ট্যুরের টাকাগুলো মানে একটু টাকা জমাইলেই আমি দেখা যাচ্ছে ঘুরতে চলে যাচ্ছি। আপনি কিভাবে ম্যানেজ করেন এটা? এত হ্যাঁ, দেশ এটা ঘুরতেছেন। আনফরচুনেটলি সত্যি কথা বলতে এটা মানে অনেক সময় স্পেশালি আমি যখন এখনো মনে আছে ১ম যখন ট্রাভেল করা শুরু করি তখন তো ওই যে বিভিন্ন ব্লগ পড়তাম। তো হুম, এই হুম। ট্রাভেল ব্লগার যারা এরা অনেকেই হচ্ছে ফুল টাইম ট্রাভেলার এবং ওরা ওদের মানে অধিকাংশ ট্রিপে অধিকাংশ ইয়েতেই লেখা থাকতো যে চাকরি বাকরি ছেড়ে দাও ফুল টাইম ট্রাভেল করো। তখন মনে হতো কিভাবে করে ওই? এবং আমি অ্যাকচুয়ালি এটা সাপোর্ট করি না। এক হচ্ছে ওটা ছেড়ে দিলে তখন আমার ট্রাভেলটাই হয়ে যায় আমার লাইফ মানে আমার লাইফ আর্নিং সবকিছু মানে আমার তখন কনটেন্ট বানাইতে হবে নট বিকজ আমি হুম, হুম। মজা পাচ্ছি বাট বিকজ আমার তখন ওটা থেকে একটা ইনকাম করতে হবে। So আমি এটা এনজয় করি না এবং আমি লম্বা যে ট্রিপ গেছি ২-৩ সপ্তাহ পর আমি অ্যাকচুয়ালি আই এম লুকিং টু কাম ব্যাক টু ওয়ার্ক কারণ আমি আমার কাজ পছন্দ করি এজ ওয়েল। সো এটা কাজ থেকে একটা ব্রেক হিসেবেই ভালো। এটা এক। সো আমার মনে হয় টাকা অ্যাকচুয়ালি দরকার। এটা কিছু করা এটা আনফরচুনেটলি ট্রাভেল ইজ মানে একটা বিলাসী হবি। মানে বাজেট ট্রাভেল অ্যাকচুয়ালি এক্সপেন্সিভ। মানে কিছু মানে যেটা হয় এবং বাংলাদেশ থেকে যেটা প্রবলেম হয়ে গেছে কিছু জায়গা আছে কিন্তু বাংলাদেশ থেকেও চিপার। ইভেন পার্টস অফ থাইল্যান্ড আপনি যদি ঘোরাঘুরি করতে চান বাংলাদেশ থেকে কম খরচ করতে পারবেন। এই যে ইফ ইউ ওয়ান্ট টু গো বাজেট থাইল্যান্ড, লাওস, ক্যাম্বোডিয়া, নেপালও করা যায়। শ্রীলঙ্কা একবার গেলে। বাট ওই যে যাওয়া পর্যন্ত ফ্লাইটটা তো এক্সপেন্সিভ। আগে একদম চিপ এক্সাম ছিল ইন্ডিয়া যাওয়া খুব ইজি ছিল। এখন তো ইন্ডিয়ার ভিসা পাওয়া যায় না। সো ওইটাও চলে গেছে। ওই অপশনটা চলে গেছে আমাদের জন্য। সো এখন আমাদের যেটা করতে হচ্ছে যেখানেই যাবো ওখানেই অ্যাকচুয়ালি একটা ফ্লাইট পার হয়ে যেতে হবে এবং ফ্লাইট যেহেতু বাংলাদেশ এবং অত বেশি নাই কম্পেয়ার টু মানে পপুলেশন সেই জন্য ফ্লাইটের দাম বেশি। এবং অনেকগুলাই আমাদের কানেক্টিং ফ্লাইট করে যাওয়া লাগে which itself also increases price. সো এটা ওভারঅল একটা বেশ মানে প্রবলেমেটিক কষ্ট জিনিস হয়ে যায়। সেটা যেমন যে কারণে বললাম যে আমার কোনো প্ল্যান নাই কেন ট্রাভেলের। কারণ রিসেন্টলি আমার অনেক টাকা পয়সা খরচ হয়ে গেছে। আমার রোজায় অ্যাকচুয়ালি মানে রোজায় ৩০ দিনে মনে হয় প্রায় ১৬-১৭ দিন ছুটি। বাট আমি কোথাও যাব না। কারণ অ্যাকচুয়ালি আই নিড টু আমার সঞ্চয় করতে হবে বাসায় থেকে। এবং পরে আরো লম্বা ট্রিপ বা কিছু দিলে তখন হয়তোবা চিন্তা করে দেখব। সো এই কারণগুলোতে আই থিংক মানি সেভ করা এবং থিংকিং যে আসলে কতটুকু আমি ম্যানেজ করতে পারবো এবং আমাদের বিভিন্ন মানুষের রেসপন্সিবিলিটিস বিভিন্ন। আমাদের মানে সো আমার একদিক থেকে আমি লাকি আমাদের এখনো কোনো বাচ্চা নেই। সো এটা ওই খরচটা আমার নাই। আমার বাবা মারা গেছেন। বাট আমার মা এখনো সোলো ওয়ার্কিং আমার উপর কোনো ডিপেন্ডেন্সি উনার নাই। আমার বোন ও নিজে কাজ করে। সো আমার অ্যাকচুয়ালি আমার উপর তেমন কেউ ডিপেন্ডেন্ট নাই। আমার ওই চাপটা নেই। বাট এখন যদি এখন আমার ফ্যামিলির যদি কেউ আমার উপর ডিপেন্ডেন্ট হতে চায়, এভাবে ঘুরতে পারবে। তখন আমার চিন্তা করতে হতো। ওই জিনিসটা ইজ ভেরি ইম্পোর্টেন্ট।
সো বিভিন্ন মানুষের আসলে বিভিন্ন ফ্যামিলিয়াল রেসপন্সিবিলিটিস আছে। হ্যাঁ, আমার এমন ফ্রেন্ড আছে যারা 18 বছর বয়স থেকে অ্যাকচুয়ালি তাদের ফ্যামিলি চালাচ্ছে। টিউশন করে, ইয়ে করে। হ্যাঁ, এখন ওর কাছে তো ওই ফ্রেন্ডের গল্পটা কাছে তো ঠিক অ্যাকচুয়ালি এটা বিলাসিতা। হুম, হুম। হ্যাঁ, সে ওই ৩-৪ বছর গল্পটা একবারে আলাদা। ওর কাছে মানে সবচেয়ে বিশাল একটা জিনিস। কারণ ওর ফ্যামিলি দেখাশোনা করতে লাগছে। এবং দেখা হুম। যাচ্ছে শুধু বাবা-মা না, তার ভাই-বোনের একটা খরচও সে দিচ্ছে। ইটস অ্যাকচুয়ালি একটা বিগ খরচ। সো এটা ডিপেন্ডস ভেরি মাচ অন আপনি আমি এইজন্যই মানে ট্রাভেলার দের নাম্বার ১৩৬ দেশে গেছি। ইটস আই ডোন্ট থিংক ইটস এটা আসলে আল্লাহর রহমত ছাড়া এটা আসলে কোন কিছুই না। এটা ওই অপরচুনিটি গুলো যদি আমার না থাকতো, আমি যদি ইউকে তে হুম। পড়ালেখা করতে না পারতাম, আমি যদি এখানে একটা ভালো জব, একটা সেটেল জব না হতো, আমার যদি ফ্যামিলির আমার থেকে কোন প্রেশার না থাকতো, আমি তো আসলে এই কাজগুলো আমি করতে পারতাম না। So it's I think the money is important এবং I think একটা সেভিং থাকা, একটা প্ল্যান করা। যেটা করা যেতে পারে হচ্ছে যে আমি হয়তোবা বছরের শুরুতে আমার পরিচিত একজন ভাইয়া আছে। উনিও ইউকে তে থাকে। উনি এই কাজটা করেন। উনার প্রতি বছরের একটা ট্রিপ প্ল্যান থাকে। উনি কোথায়, কোথায় যাবে, কবে যাবে এবং উনি বাজেটিং করা শুরু করেন। বছরের শুরু থেকে। প্রতি মাসে একটা অ্যামাউন্ট উনি সেভ করে ওই বাজেটের থ্রুতে। এবং ওই বাজেটটা উনি কখনো ধরবেন না। ওই অ্যাকাউন্টটা হোক বা ওই পটটা হোক, ওটা উনি কখনোই টাচ করবেন না। সো একেকজনের জন্য একেক রকম যেভাবে করতে চায়। কিন্তু দিন শেষে হচ্ছে যে আ টাকাটা আলাদা করতে হয়। একেকজন একেক স্টাইলে করে। সবাই আলাদা করে এই টাকাটা বের করতে হয়। একটা ভালো বাজেট মেসেজ ট্রাভেলের কিন্তু কিন্তু একটা বাজেট আছে। সো আমি হ্যাঁ, হ্যাঁ। একদম যদি আমি ঘোরাঘুরি করি যে আমি একদম মানে তাঁবু টাঙায় ক্যাম্পিং করব, যেটা ইটসেলফ মজা আছে। বাট ওটারও তো একটা খরচ আছে। আমার তাও তো প্রতিদিন একটা ইনকামের মানে একটা খাবো। যে বিভিন্ন জায়গাগুলো আমি দেখতে যাবো, ওগুলোতে ঢোকার একটা খরচ আছে। আ ওই দেশটাতে যাওয়া আসার একটা খরচ আছে। সো ওভারঅল একটা দেয়ার ইস অলওয়েজ অ্যান এক্সপেন্স। সো ওইটা আমাদের আসলে বাজেট করতেই হবে। কিছু করার নেই। বা কথা বলতে একটা খুব গুরুত্বপূর্ণ মেসেজ দিয়ে দিয়েছেন আপনি আমাদেরকে। সেটা হচ্ছে যে আমরা অনেক সময় বলি না আমার ঘুরতে ভাল লাগে, আমি শুধু ঘুরতে পারতাম চাকরি-বাকরি বাদ দিয়ে, পড়ালেখা বাদ দিয়ে, ফ্যামিলি-ট্যামিলি বাদ দিয়ে। কিন্তু এইটা যে মজা না, এটা আপনার কথার মধ্যেই চলে আসলো যে আপনি যখন ফুল টাইম ট্রাভেলার হবেন তখন ওইটা আপনার জন্য কিন্তু কাজ এবং প্রেশার। তখন আর আপনার ওই ট্রাভেলের মজাটা পাবেন না আপনি। ওই রিল্যাক্স এর ব্যাপারটা বা আপনার ব্রেক এর ব্যাপারটা যে আমি একটা কাজ থেকে আমি ব্রেকে আসছি। তো তখন ওইটাই আপনি কাজ। তো এই যে অনেকেই চিন্তা করে যে না আমি ফুল টাইম ট্রাভেলার হয়ে যাব। তো ওদের জন্য কিন্তু এটা একটা প্রেশারের মতো হয়ে যাবে। হুম। এবং আমার এরকম অনেকের সাথে অ্যাকচুয়ালি ইন্টারেকশন হইছে। এটা ২ দিকে প্রবলেম হয়। এক হচ্ছে ওদের জীবনের এবং মানে কারণ ট্রাভেল করতে হয় প্লাস ওই যে বিভিন্ন একটা ট্রাভেল ফেস্টিভাল আমাকে দাওয়াত দিছিল অ্যাজ টু বি মানে স্পিকার হিসেবে। সো ওখানে অন্যান্য যে টপ ট্রাভেলার্স অফ দ্য ওয়ার্ল্ড আসছে। এরকম এদের সাথে যখন কথা হয়, আমি দেখতেছিলাম যে অ্যাকচুয়ালি মানে লট অফ দেম আর নট অ্যাকচুয়ালি হ্যাপি। হ্যাঁ? তারা আপনার সাথে কথা বলছে, কথা বলতে ১০ মিনিট পর আচ্ছা আমি যাই আমার এখন একটু ভিডিও এডিট করতে হবে, ইয়ে করতে হবে। মানে ট্রাভেলের দিন কিন্তু হ্যাঁ? সো দিনের বেলা তারা বসে তারা এই কাজগুলো করতে হচ্ছে। যেমন এটা তো অ্যাকচুয়ালি ইজ নট ফান। এটা ইট মেক্স এবং সেকেন্ড যে জিনিসটা হয় যে তারা আসলে তাদের সাথে তখন তাল মিলায় না তেমন মজাও লাগে না। আমার এখনো মনে আছে অস্ট্রেলিয়াতে একটা জায়গায় আমরা গেছিলাম। আম একদম ইন দ্য মিডল অফ নোওয়্যার একটা দ্বীপ যেখানে কোনো ইন্টারনেট কানেকশন নাই, কিছু নাই। এটা বোটে করে যাওয়া এবং মানে স্পেসিফিক ইচ্ছা করে ওখানে ইন্টারনেট কানেকশন রাখে নাই। ওই জায়গাটা হুইটসান্ডে আইল্যান্ডস এর একটা আইল্যান্ড আরকি এবং অপূর্ব সুন্দর জায়গা। আমার মনে আছে একটা চাইনিজ কাপল ছিল আমাদের সাথে ওই ট্রিপে মানে যেহেতু বোটে করে যাচ্ছি এবং ওরা কনটেন্ট ক্রিয়েটর। এবং আমি জানি না কতটুকু জানেন, চায়নায় কিন্তু একটা বিশাল একটা জিনিস। হ্যাঁ? মানে আমরা তো টিকটক করি, টিকটকের যে মাদার কোম্পানি দাইউনের চাইনিজ যে অ্যাপ হুম, গুলো, হুম। ওগুলো কিন্তু ব্লো ওভার একদম পুরা। এবং এটা খুবই বিরক্তিকর হয়ে গেছে। প্রত্যেকটা জায়গায় তার ফার্স্ট যেতে হবে। সে গিয়ে ছবি-টবি তুলবে। সে তার বিভিন্ন টুয়ার্ক করবে, ইয়ে করবে। হাসব্যান্ড এর কাজ ছিল ভিডিও করা। তারপরে তারপর আমাকে ধরাই দিবে তাদের কাপল ভিডিও গুলো করে দেওয়ার জন্য। ঠিক আছে? এই আফটার আ হোয়াইল দেখেন মানে ফার্স্ট টাইম মজা। ফার্স্ট স্টপে মজাই লাগছে। হ্যাঁ, হাসি খেলা মজাই। ওরা একটা সেকেন্ড, থার্ড স্টপে গিয়ে না জিনিস খুব বিরক্তিকর। কারণ তখন দেখা যাচ্ছে আমাদের মজাটা আর থাকছে না। মানে ওদের জ্বালায়। সিমিলার একটা এক্সপেরিয়েন্স একবার হয়েছিল আমার সেইশেলসে। এগেইন মানে বলা হয় যে মানে আমরা যে বিচটা তখন ছিলাম ওটাকে বলা হয় যে ওয়ার্লড এর সবচেয়ে মোস্ট বিউটিফুল বিচ অর সামথিং। ওখানে ড্রোন ফ্লাই করতেছে, কিছু ভিডিও করতেছে। সো আমি দেখি ড্রোনটা দেখে সুন্দর আমি জাস্ট একটু একটা পাথরের পিছনে গিয়ে দাঁড়াইছি। আমি তাদের ভিডিও করছে। তারপর একটা ছেলে একটু বিরক্ত হয়ে আমার সাথে বলল যে, "তুমি একটু সরতে পারো? আমরা তো।" তো আমি তখন বললাম, "দেখো তুমি যদি চাও।" আমি বিরক্ত হয়ে গেছি। আমিই বিরক্ত হয়ে গেছি। বিরক্ত হয়ে বললাম যে, "সো ইফ ইউ ওয়ান্ট, you hire the beach for yourself. You cannot ask me. This is a public beach. I will stand here and I will stand here. What are you going to do?" আমি কি করব? এটা পাবলিক বিচ। আমিও বেড়াতে আসছি, তুমিও বেড়াতে আসছো। তোমার ড্রোন ভিডিওর জন্য তো আমি ইয়ে করব না। বাট it becomes annoying আরকি to some extent.
সো এই জিনিস মানে ২ দিকেই একটা প্রবলেম হয়ে যায়। এক হচ্ছে ওরা তখন একটা পারফেক্ট কনটেন্ট পাওয়ার জন্য মানে অনেক রকমের ঢং-চাং করে। মাঝে, মাঝে অ্যাকচুয়ালি ইট বিকামস মানে মিথ্যা অ্যাজ ওয়েল। বালির একটা শট আপনারা সবাই দেখছেন। ওই সেই টেম্পলের গেটের মাঝখানে দাঁড়াবে একদম পানি দিয়ে হ্যাঁ, হ্যাঁ। জায়গাটা। আসলে কোনো পানি নেই। হ্যাঁ? ওখানে লোকাল কতগুলো ছেলে আছে, টাউট আছে, তারা হচ্ছে তাদেরকে আপনি ফোন দিবেন, ৳১০-৳২০ দিবেন। ওরা একটা আয়না এমনে ধরে। ফোনটা এভাবে ধরে, আয়নাটা এভাবে ধরে। ওই মিরর ইফেক্ট টা করার জন্য। কিন্তু সো স্থানীয় ওরা এটা মানে ক্রিয়েট করে নিছে। এক্সাক্টলি। সো এরকম আরকি। মানে এই জিনিসটা অ্যাকচুয়ালি বিকামস মানে একটা ফেকনেস চলে আসতে পারে। সবার চেয়ে আসে তা না। এবং আমাদের অ্যাকচুয়ালি একটা গ্রেট এক্সাম্পল আছে যে ইউ ক্যান রিমেইন ট্রু টু ইট while being a full time traveler হচ্ছে নাদির। নাদির অন দ্য কোয়েটস। অ্যাকচুয়ালি মানে ফ্যান্টাস্টিক কনটেন্ট হয় এবং সে কাজ খুব ভালো করছে। মানে একজন বাংলাদেশী হিসেবে ওর ভিডিও-টিডিও দেখে আমার খুবই ভালো লাগে। অ্যাকচুয়ালি ফ্যান্টাস্টিক তার কাজগুলো। অনেকে আছে যেটা অ্যাকচুয়ালি I know they are not enjoying their work and they অন্য কাউকে এনজয় করতে দেয় না। এটা ভালো পয়েন্ট বলছেন যে যাওয়ার আগে ওদের একটা প্রিপারেশন থাকে যে আমি কি কি করব, আমার লিরিক্স রেডি করতে হবে, আমার শর্ট রেডি করতে হবে। তারপরে গিয়ে ট্যুরটাও মানে এনজয় করতে পারতেছে না যে আমাকে এগুলা ফুল ক্যাপচার করে নিয়ে তারপরে গিয়ে আবার পোস্ট প্রসেসিং এ বসতে হবে, আবার নেক্সট ট্রাভেলে যেতে হবে। তো এটা একটা প্রেশার মানে আমাদের জন্য আমি মনে করি, বা আপনি যেটা বলেন বলার পরে আমার মনে হচ্ছে না আসলেই মানে মাঝে মাঝে মনে হয় যে আমি ঘুরবো শুধু, কিন্তু ব্যাপারটা শুধু ঘুরবো বললে তখন এটা আর মজা থাকবে না এরকম। না তবে তখন আর আর উপভোগ করা আপনার যায় না আরকি। মানে ওটাই একটা হ্যাঁ কাজ মনে জুবাইর, হয়। অফিসিয়াল হ্যাঁ, কাজ আরকি মনে হয়। যদি মানে শুধু ট্যুর করা যেটা মনে হচ্ছে যে অফিসিয়াল একটা অ্যাসাইনমেন্ট এ আমি আসছি। হুম, হুম, মানে হুম। উপভোগ করা এক্সাক্টলি। যেটা ওটা আর থাকে না অনেক। অ্যাসাইনমেন্ট এর মতো মনে হয়। আচ্ছা ভাই আরেকটা জিনিস আপনি যেহেতু ইউরোপে থাকার কারণে মানে বিভিন্ন দেশে ভিসা পাওয়া কি সোজা হইছে আপনার কারণে? মানে বাংলাদেশের যদি পার্সপেক্টিভ দিয়ে আমরা যদি ঘুরতে যাই, দেখা যায় যে বাংলাদেশীদের জন্য ভিসা বিভিন্ন জায়গায় কঠিন হয়, দেয় না। যেটা অনেকেই বলে যারা বাংলাদেশে থাকে। কিন্তু এটা কি ইউরোপে থাকার কারণে আপনার সহজ হয়েছে সেসব ভিসা পাওয়ার জন্যে? অনেক কেসে সহজ। কিছু কেসে কোন ডিফারেন্স মেক করে না। ইনফেক্ট কিরগিজস্তান, কাজাকিস্তান, কিরগিজস্তান আর কিরগিজস্তান আর কাজাকিস্তান রিসেন্টলি আমার ভিসা ডিক্লাইন করছে। কোন কারণ ছাড়া। সো মাঝে, মাঝে হয়। বাট ওভারঅল অনেক বেনিফিট। মানে স্পেশালি আমি লন্ডনের যেই দেশগুলোর এমবাসি আছে, ই-ভিসার ক্ষেত্রে তেমন বেনিফিট নাই। কিন্তু লন্ডনে যে দেশগুলোর এমবাসি আছে, ওই ক্ষেত্রে খুবই লাভ। কারণ হচ্ছে তারা তো অটোমেটিক্যালি জানে আমি ইউকে তে থাকি। আমার এখানে একটা চাকরি আছে। সো তখন মানে কারণ সাধারণত ভিসা না দেওয়াটা অনেকে মনে করে এটা আসলে ট্রাভেল হিস্ট্রি। আসলে ট্রাভেল হিস্ট্রির সাথে কিছু আসে যায় না। মানে ভিসা অফিসারের ভয় হচ্ছে যে আপনি কি ওই দেশে গিয়ে থেকে যাবেন বা ওই দেশে গিয়ে ইলিগালি কোনো কোথাও যাওয়ার চেষ্টা করবেন কিনা। এটাই হচ্ছে ওদের ভয়। যখন আমি বলছি যে আমার লন্ডনে মানে আমার একটা হসপিটালে আমি কাজ করি, অটোমেটিক্যালি ওদের ওই রিস্ক প্রোফাইলে আমি নেমে যাই। সো তখন ইট বিকামস আ বিট ইজিয়ার আরকি। সো ওই সেন্সে একটা অনেক ইজি হইছে। স্পেশালি আফ্রিকান দেশগুলো যেগুলোর ইয়েতে গেছি মাঝে, মাঝে অনেক জায়গায় ডিক্লাইন করতো। বাট এখানে তেমন হয় নাই। আর সেঙ্গেন ভিসার অ্যাকচুয়ালি একটা খুব বড় অ্যাডভান্টেজ ছিল যে আমি যখন ১ম নেওয়া শুরু করছিলাম ১৬-১৭ র দিকে তখন কিন্তু বেশ ইজি ছিল। রিলেটিভলি মানে সব ক্রাইটেরিয়া ফুলফিল করলেই দিয়ে দিত। এখন তো ক্রাইটেরিয়া ফুলফিল করলেও দেয় না মাঝে, মাঝে। কিন্তু যেহেতু ২ বার ৩ বার হয়ে গেছে, একবার হয়ে গেলে কিন্তু ইট বিকামস ইজিয়ার। আস্তে, আস্তে আ 4th, 5th, 6th টা আমি ১০ বার গিয়ে যদি আমি ফিরে আসছি যখন, ওরা তো জানে যে আমি আর গিয়ে থাকবো না। সো এটা ওদের ওই এগেইন রিস্ক প্রোফাইল এ কমে আসে। হ্যাঁ, এটা কি জন্য বললাম মানে আমার এক ফ্রেন্ড ও হচ্ছে পাকিস্তানে মেডিকেল পড়ছে। পড়ার পরে হুম, আ আসার পরে ও ইন্ডিয়া একবার ঘুরতে গেছে। তখন এপ্লাই করছে, ইন্ডিয়া ভিসা রিজেক্ট করছে। পরে ও সুইডেনে যাওয়ার পরে যখন আবার আসছে বাংলাদেশে এসে যখন ওর স্পাউস সহ যখন আপিল করছে তখন হচ্ছে ইন্ডিয়া ভিসা দিয়ে দিচ্ছে। তখন আর দেখে নাই। হুম। পাসপোর্ট যখন দেখছে যে এরকম তখন সাথে, সাথে দিয়ে দিছে। মানে এইজন্য আরকি বিভিন্ন দেশে আরকি এই ধরনের প্রবলেম হয় এটা শুনছি সেজন্য এটা একটু বলা ডিফিকাল্ট। এটা একটু বলা ডিফিকাল্ট। কারণ আমি কিন্তু ইন্ডিয়ার ভিসা রিজেকশন খাইছি, পাইছি প্লাস রিজেকশন খাইছি ২ বার ২ টাই লন্ডন থেকে। হ্যাঁ? যদিও রিজেকশনটা হইছে ৫ই আগস্টের পরে। সো আমি জাস্ট চিন্তা করছি এটা কি ওই কারণে কিনা। বাট আ মেজর আরেকটা প্রবলেম ছিল কিন্তু রিজেকশনটা। রিজেকশনটা ছিল কিন্তু আমাকে বিজনেস ভিসায়। টুরিস্ট ভিসা আমাকে অ্যাপ্রুভ করছিল ২০২৩ এর শেষের দিকে। এবং বিজনেস ভিসা মানে আমার মানে আমি যাচ্ছিলাম ওখানে বেসিক্যালি ইন্ডিয়ান কিছু স্টুডেন্টদেরকে পড়াইতে। ওই ভিসা আমাকে রিজেক্ট করে দিছে। আমি তো পুরো আকাশ থেকে পড়ছি। এবার আমি ওদের জন্য কাজ করতে যাচ্ছি এবং ওই ভিসা আমাকে দেয় নাই। সো আই ডোন্ট নো মানে এটা মাঝে, মাঝে এগুলো ডাজন্ট ইভেন মেক সেন্স।
এবং আমার এখনো মনে আছে যে ওই ভিএফএস ওখানে মানে এখানে ইন্ডিয়ান এমবাসি একটা ভিএফএস এর ইউজ করে। এবং আমার এখন মনে আছে ভিএফএস এর ওরা খুব অ্যাপোলজেটিক ছিল। তারা ইন্ডিয়ান যে আসলে স্যার রিলিজ হবে না। ওরা জানে না কেন এই কাজ কেন হইলো। বাট এইটাই আসলে আমি আর ট্রাই করিনি এরপরে। সো আরেকবার ট্রাই করতে হবে দেখার জন্য যে নেক্সট টাইম দেয় কিনা। ভাইয়া, তো অনেক গল্প শুনলাম আপনার কাছ থেকে, আমরা প্রায় হুম। শেষের দিকে চলে আসছি। তো আপনার যদি আমাদের জন্য কিছু বলার থাকে বা জেনারেল ট্রাভেলারদের জন্য কিছু বলার থাকে। আমি অ্যাকচুয়ালি আমাদের ১ম কোয়েশ্চেন যেটা করছেন ওটার দিকে একটু ফিরে যাব। হচ্ছে যে ওই প্রেশারের ব্যাপারটা। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া দেখি। সোশ্যাল মিডিয়ার যে একটা মানে আগে যেটা পিয়ার প্রেশার ছিল যে বন্ধুরা সবাই সিগারেট খায় এজন্য আমার একটু খাইতে হবে। এটা ছিল তখন মানে বন্ধু মহলের পিয়ার প্রেশার। এখন একটা সোশ্যাল মিডিয়ার পিয়ার প্রেশারে পরিণত হয়েছে। ওরা ওইখানে গেছে, ও এখানে গেছে, আমারও যেতে হবে। ও এটা করছে, আমার এটা করতে হবে। ওর এত ফলোয়ার হইছে, এটা করে আমারও এত হইতে হবে। মানে এই যে একটা প্রেশার যে ফিল করি, এই প্রেশারটা যেন আমরা কখনো না নিই। ভ্রমণ হচ্ছে এনজয় করার একটা জিনিস। এটা যতদিন আমরা মজার রাখবো ততদিন এটা মজার। আমি যদি দুনিয়ায় জীবনে শুধু একটা দেশেই যাই, এটাও আমার কোনো প্রবলেম নেই। বা বাংলাদেশের ভিতরে যদি শুধু সারা জীবন ঘুরি, এটাও কোনো প্রবলেম নেই। হ্যাঁ, as long as আমি এটা এনজয় করি। এর চেয়ে আমি দেশে গিয়ে যদি আমি একটা বিটার মিজারেবল লোক হয়ে বসে থাকি, এটা তো আসলে কোনো লাভ নেই। এবং সেটা যদি আমাকে একটা বেটার মানুষ না করে, সে যদি আমাকে একটা আ মানে আমাকে হাম্বল না করে, আমাকে নাইসার না করে, এটা তো আসলে ইটস পয়েন্টলেস। ট্রাভেলটা আমাদেরকে অ্যাকচুয়ালি আমাদের ওয়ার্ল্ড ওপেন আপ করবে এবং আমরাও ওয়ার্ল্ড এর কাছে ওপেনড আপ হবো। এবং আমরা দুনিয়াটাকে চিনবো। এবং আমার অ্যাকচুয়ালি মনে আছে ২০১৮ বিশ্বকাপের সময় আমি রাশিয়ায় গেছিলাম। এবং আম রাশিয়ায় মস্কোতে একটা হোটেলে যখন ছিলাম, আ তখন ইয়েকে জিজ্ঞেস করতেছিলাম যে হোটেলে যখন চেক ইন করতেছি, মেয়েটা আমাদের ২ জনের সাথে কথা বলতেছিল। এবং কথা বলতে বলছিল যে, "ও আচ্ছা বাংলাদেশ। আমি এবার এই বছর আমি কত মানুষের সাথে আমার দেখা হইছে এই ওয়ার্ল্ড কাপের জন্য," সে বলতেছিল। তো তখন আমি জিজ্ঞেস করলাম যে, "তোমার কেমন লাগছে?" তো তখন সে বলল যে, "দেখো আমরা আসলে রাশিয়ান না খুব ক্লোজড একটা সোসাইটি ছিলাম সারা জীবন। এবং হঠাৎ এই বিশ্বকাপটা এসে আমাদেরকে খুব ওপেন করে দিছে। মানে কি আমরা কখনো এটা চিন্তা করি না। হঠাৎ করে পেরুভিয়ানরা এসে রাস্তার মধ্যে একদম পার্টি করা শুরু করে দিছে। হ্যাঁ, গান বাজনা করতেছে। পেরু হারছে ঐদিন। এবং ওরা বলে কি আমাদের মাথায় এটা নাই। যে ওদের একটা দল হারছে আর ওরা এটাকে সেলিব্রেট করতে পারতেছে কিভাবে? যে ওরা যে মানে এত দূর আসা, পেরু থেকে রাশিয়া আসাই ওদের জন্য একটা বিশাল একটা মজার জিনিস। সো ওই জিনিসটাই আসলে এটা ট্রাভেল আমাদেরকে ওপেন আপ করা উচিত। আমাদেরকে ইজি গোইং করা উচিত এবং এটা আমাদের এনজয় করার জিনিস। এজন্য একটা খুব কমন কোয়েশ্চেন অনেক সময় আসে যে, "ভাই পাকিস্তানে গেলে কি আমাকে ইয়ের ভিসা দিবে না? ইন্ডিয়ার ভিসা দিবে না? ইউরোপের ভিসা দিবে না?" আমি যে, "এটা যদি আপনার মাথায় আসে পাকিস্তানে যাওয়ার দরকার নাই। দুনিয়ায় তো পাকিস্তান একটা দেশ না। There are so much other places to see." তাই না? এই প্রেশার নিয়ে বেড়ানোর তো কোনো দরকার নেই। এরপরে যদি কিছু রিজেক্ট হয় তখন আপনার খারাপ লাগে। গেলাম না, এগুলো না। এবং এটা কখন যে কোথায় গিয়ে হিট হয় এটার কোনো সো এনজয় করাটা এনজয় করার একটা জায়গা। সেটা আমার মেইন অ্যাডভাইস সবসময় হচ্ছে যে ট্রাভেলে কখনো কোনো প্রেশার ফিল করা উচিত না। অন্য কেউ কিছু করছে, সমস্যা নাই। আমি যাচ্ছি আমার মতো করে। আমার ফ্যামিলি নিয়ে গেলে আমি একভাবে ট্রাভেল করব, ওয়াইফ নিয়ে গেলে একভাবে ট্রাভেল করব, বন্ধুরা মিলে একভাবে ট্রাভেল করব। আমরা একসাথে যাচ্ছি। আমাদের কমন যে গোলটা যে আমরা গিয়ে মজা করব, আনন্দ ফুর্তি করব অথবা জাস্ট গিয়ে রিল্যাক্স করব। জাস্ট কাজ থেকে আমার দৈনন্দিন জীবন থেকে এসকেপ করব। দ্যাট ইস আলসো ফাইন। সো এটাও একটা জিনিস যে অনেক সময় মানুষ বলে যে, "এত বেড়াও, তুমি তো আসলে দুনিয়া থেকে পালায় আছো।" আমি যে, "দুনিয়ার অবস্থা তো খারাপ, পালায় থাকাই তো ভালো।" সো আমার তো আপত্তি নাই। I don't have any problem with that. So it's fine. মানে সো এইটাই হচ্ছে না আমার এটা মেইন না এটা আসলেই মানে সবার এভাবেই চিন্তা করা উচিত যে না, আমি যাচ্ছি, আমি যেভাবেই যাই, যাদের সাথেই যাই, আমি যেন ওই টাইমটুকু মানে বেস্ট ইউটিলাইজেশনটা হয়। সেটা আমি মানে স্পট ঘুরে যদি আমি খুশি হই, ওকে ফাইন। আমি যদি এক জায়গায় বসে থেকে জাস্ট পাহাড়ের দিকে তাকিয়ে থেকে খুশি হই, ওকে ফাইন। এটা একেকজনের পার্সপেক্টিভ একেক রকম। বাট যে যেভাবেই এনজয় করে সে যেন ওইভাবেই প্ল্যান করে বা ওইভাবেই আউটপুটটা নিয়ে আসে। বাট ওই মানুষকে দেখানোর জন্য বা আমি গিয়ে এই জায়গায় চেক ইন দিতে হবে, এই ব্যাপারগুলো হচ্ছে একটা প্রেশার সবার জন্য। তো যাক ভাই, আপনার অ্যাবসোলিউটলি। সাথে কথা বলে খুব ভালো লাগলো। আর থ্যাংক ইউ। পার্সোনালি আমার পক্ষ থেকে হচ্ছে যে আমি যোগাযোগ করবো আপনার সাথে, কোনো সমস্যা নেই। আর হচ্ছে আবার কথা হবে আরেকদিন, আরেকটা আড্ডা হবে। আজকে তো জাস্ট অ্যাবসোলিউটলি। হচ্ছে বেসিক ব্যাপারগুলো নিয়ে আলাপ করলাম। একদিন একটা ট্যুর নিয়ে আমরা দেখা যাবে আলাপ করব, যে ইউরোপ নিয়ে আলাপ করলাম বা হচ্ছে টার্কি নিয়ে আলাপ আমরা করলাম। এরকম আলাপ করব। কন্টিনেন্ট আলাদা করেও করতে হবে। এটা খুব মজা আমার কাছে হ্যাঁ, খুব হ্যাঁ, মজাই হ্যাঁ, লাগে। আমরা এভাবে প্ল্যান করতে পারি। আমি ট্যুর নিয়ে ভাই আমি খুব ইন্টারেস্টেড। মানে আমি সারাদিন দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত। ইভেন আমার মনে হচ্ছে যে আপনার সাথে একটা ট্যুর দিব আমি বান্দরবনে। সিউর, ইনভাইটেশন নো রয়ে গেল প্রবলেম। ভাইয়া। বান্দরবন আমি বললাম, আমার যদি টাইম থাকে আমি বান্দরবন যেতে আমি কোনদিন না করব না।
যে আমাকে ভাইয়া যেতে বললো ওইটা বান্দরবন সত্যি। আমি জাস্ট হচ্ছে একটু মানে আমি গর্ব করেই বলি যে বান্দরবন আমি মনে হয় কতবার গেছি আমি জানি না, মানে আমি 30-40 বারের মতো হয়তো গেছি। তো বোঝা আমার যাচ্ছে খুব আপনার কথায় পছন্দের যে একটা জায়গাটা জায়গা, খুব পছন্দ করেন। আসলেই খুব খুব পছন্দের জায়গা। পছন্দের জায়গা। ওকে ভাইয়া, আরেকদিন তাহলে আমরা আরেকটু ডিটেইলে আলাপ করবো নি। ধন্যবাদ ইনশাআল্লাহ। আমাদেরকে এতটুকু সময় দেওয়ার জন্য, আপনার এক্সপেরিয়েন্স শেয়ার করার জন্য। তো দর্শক, আজকের মতো আমরা এখানেই ক্লোজ করতেছি আমাদের প্রোগ্রামটা। আরেকদিন দেখা হবে আরেকটি প্রোগ্রামে। তো ততদিন আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।